আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের প্রথম মেডিকেল ভিত্তিক অনলাইন টেলিভিশন চ্যানেল রাজ টিভি নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমেটোলজিস্ট অনুষ্ঠানটিতে। দর্শক, আমাদের অনুষ্ঠানটিতে বরাবরের মতো সায়েন্টিফিক পার্টনার হিসেবে আমাদের পাশে আছে ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টোফাসিড এবং ওপাসিড। ধন্যবাদ জানাচ্ছি ডেল্টা ফার্মাকে আমাদের পাশে থাকার জন্য এবং টোফাসিড এবং ওপাসিডকে আমাদের এই চমৎকার আয়োজনটিকে স্পন্সর করবার জন্য। আমাদের অনুষ্ঠানে আমরা আজকে কথা বলবো সিস্টেমিক লুপাস ইরাইথেমেটোসাস রোগ নির্ণয় এবং চিকিৎসা এই বিষয়টি নিয়ে, এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য গেস্ট এক্সপার্ট হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন দেশ বর্ণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন রিউমাটোলজিস্ট। চলুন দর্শক পরিচিত হয়ে কে আমাদের সাথে আছেন আমাদের সাথে ডাক্তার মোহাম্মদ শোয়েব মোমেন মজুমদার স্যার, এমবিবিএস এফসিপিএস মেডিসিন, এমডি রিউমাটোলজি, এফএসসিপি মেডিসিন অ্যান্ড রিউমাটোলজি স্পেশালিস্ট, ডিপার্টমেন্ট অফ রিউমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ আপনাকে এবং রাজ টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার অসংখ্য ধন্যবাদ, আপনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং দর্শক আপনাদেরকে বলতে চাই, যারা আমাদের আজকের অনুষ্ঠানে সরাসরি যুক্ত আছেন, কোনো প্রশ্ন যদি করতে চান প্রাসঙ্গিক বিষয় নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটি করতে পারেন এবং বেশি করে অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন আপনার পরিচিত গ্রুপগুলোতে এবং আপনার টাইমলাইনে, যাতে করে আপনার পরিচিত জনেরা, বন্ধু বান্ধব এবং আপনার শুভাকাঙ্ক্ষীরা যেন এই অনুষ্ঠানটি দেখার মাধ্যমে উপকৃত হতে পারে এবং এই রোগটি সম্পর্কে জানতে পারে। আমরা এসএলই নিয়ে কথা বলবো, এটা সম্পর্কে হয়তো সাধারণ মানুষের ধারণা একটু কম, এবং এই জন্য আমাদের সাথে স্যার আজকে আছেন। স্যার খুব সহজভাবে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবেন অবশ্যই। আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় চলে যেতে চাই। প্রথমে স্যারের কাছে যে প্রশ্নটি আসে, যে যেহেতু স্যার আমরা এসএলই নিয়ে কথা বলবো, এসএলই বলতে আসলে কি বোঝায়, আমাদের সাধারণ জনগণ এটাকে কিভাবে বুঝবে, তাদের জন্য সহজবোধ্য করে যদি স্যার একটু এই ব্যাপারটা আপনি সংজ্ঞায়িত করতেন। ধন্যবাদ এর সুন্দর প্রশ্নের জন্য। এসএলই বলতে আসলে বোঝা হচ্ছে সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস। সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস একটা বহুমাত্রিক রোগ, মানে নামেই তার পরিচয়। সিস্টেমিক মানে শরীরের বিভিন্ন সিস্টেম বা অঙ্গ এখানে আক্রান্ত হতে পারে। লুপাস মানে নেকড়ে, আর ইরিথেমেটোসাস মানে লাল লাল র্যাশ হওয়া, লাল লাল দাগ পড়া শরীরে, সেরকম আর কি। তো এককালে এটাকে একটা ভয়াবহ রোগ হিসেবে মনে করতো, যে অনেকটা নেকড়ের মতো এরকম মনে করা হতো, যে তার আক্রমণটা অনেকটা একটু মারাত্মক হবে সেরকম, এবং এতে বহুমাত্রিক অঙ্গ বা শরীরের বিভিন্ন অঙ্গ আক্রান্ত হতে পারে বলেই একে সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস বলে নামকরণ করা হয়েছে। তবে এ রোগটাতে যেমন অনেক ধরনের লক্ষণের সমাহার হতে পারে। আবার এটা ঠিক যে এ রোগে পৃথিবীব্যাপী অনেক গবেষণা হয়েছে, এবং এই গবেষণার ফলস্বরূপ তার চিকিৎসা বিজ্ঞানে তার আহ, উম, প্রচুর চিকিৎসার অপশন বা সুযোগ এখন তৈরি হয়েছে, যার কারণে এককালে অ্যাসিডি রোগে যে পরিমাণ মানুষ মারা যেতেন, এখন সেটা কিন্তু অনেকটাই কমে আসছে সেটা। তো আসলে অ্যাকচুয়ালি রোগটা সম্পর্কে যেমন আজকে প্রোগ্রামের সচেতনতা একটা তৈরি একটা অন্যতম উদ্দেশ্য, যে আমরা কখন হলে বা কি হলে আমরা এটা বুঝবো সেটা, তাই কি? তো সেই হিসেবে আমরা যেটা বলি যে এক নম্বর হচ্ছে অ্যাসিডি মূলত মেয়েদেরই বেশি হয়, বা- পুরুষেরও হতে পারে, কিন্তু উম, মেয়ে বা বলতে আমি বলতে চাচ্ছি যে ইয়াং, মানে 20 বা 30 বছরের মেয়ে বা মহিলাদেরই এটা বেশি হয়। আবার কখনো কখনো হ্যাঁ হতে পারে 50-60 বছরেরও হতে পারে, বাট তার আনুপাতিক হারটা অনেকটা কম। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এর কিছু সাধারণ লক্ষণ থাকে, বা যেগুলো দেখে আমরা মনে করতে পারি যে মানুষটা অ্যাকচুয়ালি হতে পারে সেটা। যেমন একটা হতে থাকে যে থাকে যেমন ক্ষেত্রে দীর্ঘমেয়াদী জ্বর। দীর্ঘমেয়াদী জ্বর স্যার যে আমরা জ্বরের। অবশ্যই লক্ষণগুলো সম্পর্কে জানবো, তার আচ্ছা, আগে স্যার জি। আপনি বলছিলেন যে স্যার এই রোগটি মেয়েদের বেশি হয়। এটার কি কোনো স্পেসিফিক কারণ আছে যে কেন স্যার মেয়েদের বেশি হচ্ছে, বা এই রোগটা আসলে কি ধরনের রোগ? হ্যাঁ, এটা যদি বলা হয় যে এটা আসলে এক ধরনের, সাধারণ বাংলায় যদি বলি, এক ধরনের বাত জাতীয় রোগ। রোগ কারণ বাত জাতীয় বলা হচ্ছে কারণ এখানে শরীরে ব্যথা, জয়েন্টে ব্যথা বা এরকম, এটার অন্যতম প্রধানতম লক্ষণ। সুতরাং আমি যদি বলি যে সাধারণভাবে, যে সাধারণ মানুষের উপযোগী বলার জন্য এটা একটা বাত জাতীয় রোগ। দুই নম্বর হচ্ছে এটা মেয়েদের বেশি হয়। একটা হচ্ছে কিছু ইস্ট্রোজেন হরমোনের প্রভাব আছে, বা আরো কিছু হরমোন জনিত কারণেও সেটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। তবে তার সঠিক কারণ এখনো
সব ক্ষেত্রে সঠিকভাবে নির্ণীত হয়নি, যেটা এখনো গবেষণার আরো দাবি রাখে। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। স্যার, আপনি লক্ষণগুলোর কথা বলতে চাচ্ছিলেন যে কি কি উপসর্গ প্রকাশ যদি পায়, আহ তাহলে কিভাবে রোগীরা বুঝতে পারবে, বা আপনারা কিভাবে নির্ণয় করে থাকেন কি কি লক্ষণের মাধ্যমে? হ্যাঁ, যে উপসর্গের ব্যাপারে যেটা বলতেছিলাম, যে যেটা একটু আগে বললাম, যে একটা হচ্ছে যদি মানে একজন অল্প বয়সী, মানে 20-30 বছরের অথবা একজন মধ্যম বয়সী মহিলা যদি এরকম জয়েন্টে ব্যথা থাকে, আমরা বলি সকালবেলা মর্নিং স্ট্রিপ নাকি ঘুম থেকে উঠলে হাতের জয়েন্ট গুলো আড়ষ্ট থাকে, ব্যথা থাকে, সেটা একটা লক্ষণ। আবার থাকে যে এই ব্যথার সাথে যদি জ্বর থাকে, মূলত জয়েন্টে ব্যথা এবং জ্বর এটা একটা অন্যতম প্রধান উপসর্গ। এবং দেখা যায় যে যে জ্বরের অজস্র কারণ আছে, আমরা জানি বর্তমান সময় কোভিডও একটা কারণ, টিবি যক্ষা থেকে শুরু করে এরকম নানা কারণে হতে পারে। তারপরে আমরা বলি এন্টারিক ফিভার বা টাইফয়েড জ্বরেও একটা অন্যতম কারণ। কিন্তু এইসব জ্বর যদি না থাকে কিন্তু, বা একটা মানুষ জয়েন্টে ব্যথার সাথে দীর্ঘ অনেক সময় বা অনেক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন, তাহলে এটা একটা লক্ষণ হতে পারে। আবার কখনো কখনো যে চামড়া বা ত্বকের সমস্যা থাকে, যেটা আমরা বলি ফটোসেন্সিটিভিটি, যে রোদে গেলে রোদটা সহ্য হয় না, রোদে গেলে বার্নিং বা লালচে ইচিং হয়ে হয়। যায়। হ্যাঁ, লালচে হয় এবং বার্নিং বা ইচিং হয়, কি মানে শরীরটা রোদটা সহ্য হয় না, জি। লাল হয়ে এখানে চুলকাতে থাকে এরকম। আবার অনেক সময় মেলার র্যাশ বলি, যে গালে বা মুখের মধ্যে এরকম নানা ধরনের র্যাশ হতে পারে। একই সাথে আহ, যেমন কিডনি এফেক্ট হতে পারে, প্রস্রাবের সাথে প্রোটিন বা শরীর ফুলে যেতে পারে। তারপর হচ্ছে ব্রেইন ইনভলভ হতে পারে, ওই সময় কিছু মানসিক ভারসাম্যহীনতা তৈরি হতে পারে, আমরা যেটাকে সাইকেট্রিক ম্যানিফেস্টেশন বলি। আবার ফুসফুস বা হার্টের সমস্যাও হতে পারে। হার্টের সমস্যাটা যেমন হচ্ছে বুক ধড়ফড় করা থেকে শুরু করে হার্ট ফেলিউর পর্যন্ত হওয়া, এবং ফুসফুসের নানা ধরনের লক্ষণ হতে পারে, দীর্ঘমেয়াদী কাশি, হাঁটলে শ্বাসকষ্ট হওয়া, বা বুকে চাপ ধরে লাগা থেকে শুরু করে এরকম আমরা বলো। এবং আরো কিছু আছে, যেমন রক্ত কমে যাওয়া, যেমন হেমাটোলজিক্যাল ইনভলভমেন্ট, যেটা বলা হচ্ছে যে রক্ত কমে যাওয়া। হঠাৎ করে দেখা যায় অনেক মানুষ আমরা পাই যে হঠাৎ করে রক্ত শূন্যতা তৈরি হয়েছে, যে মানুষটার তার শরীর থেকে কোনো ব্লিডিং বা রক্ত শূন্যতা হওয়ার মতো আপাতত কারণ পাওয়া যাচ্ছে না। কাটলে শরীর থেকে রক্ত বের হয়ে যাবে এখন, প্রস্রাব বা পায়খানা অথবা মাসিকের রাস্তা দিয়ে যে রক্ত লস হওয়ার কোনো আমরা হিস্ট্রি বা তথ্য পাচ্ছি না। কিন্তু সাডেন ব্লাড হিমোগ্লোবিন 12 ছিল 1 মাস আগে, এখন আমি পাচ্ছি 6-7 চলে আসছে। এটাও কিন্তু অ্যাসিড একটা লক্ষণ, সেটা রক্ত কমে যাওয়াটা। এরকম নানাবিধ উপসর্গ নিয়ে এই ধরনের রোগীরা আমাদের সামনে আসতে পারে। স্যার, এই যে এত উপসর্গের কথা আমরা জানলাম, আমরা আপনার কাছে শুনতে পাইলাম যে আহ প্রতিটা সিস্টেমকেই মোটামুটি তারা ইনভলভ করছে এই রোগটা, এই হুম, জন্য হয়তো এটার নাম সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস। তো হুম, স্যার, এই যে এত সিস্টেমকে যখন ইনভলভ করে ফেলছে এই রোগটা, একটা রোগ সাধারণভাবে যিনি এই রোগে আক্রান্ত তার তো অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কথা। তো এক্ষেত্রে স্যার, এই রোগটা কি কখনো তার ভালো হবে সে যদি চিকিৎসা নেয়, নাকি স্যার এটা আজীবনের জন্য একটি রোগ তার হয়ে হুম, গেল? এই জায়গায় আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই ব্যাপারে প্রাসঙ্গিক ভাবে বেশ কিছু বিষয় চলে আসে। একটা হচ্ছে যে এই রোগটা একটু দীর্ঘমেয়াদী। আমরা যেটা বলি, যেটা শুরু থেকে জানা থাকাটা ভালো, যেমন ডায়াবেটিস হাই প্রেশারের মতো রোগটা একটা দীর্ঘমেয়াদী রোগ। তো এই ডায়াবেটিস হাই প্রেশার দীর্ঘমেয়াদী আমার মানুষজন যেমন সহজে মেনে নেই, এবং মেনে নেওয়ার পরে তার চিকিৎসা, তার খাদ্যাভ্যাস পরিবর্তন, জীবনযাত্রার মানের পরিবর্তন, উম, এই বিষয়গুলো যেমন আমরা অভ্যস্ত হয়ে যাই, ঠিক একই রকম ভাবে অ্যাসিলি রোগীদের ক্ষেত্রেও তার এই চিকিৎসা ব্যাপারটা দীর্ঘমেয়াদী চালিয়ে যাওয়ার প্রয়োজন আছে। এখন চিকিৎসার মাত্রা বা কি, এগুলো পরবর্তী হতে আলোচনার বিষয় হতে পারে। জি। কিন্তু সবারই কিন্তু যে অ্যাসিলি সকল অঙ্গ ধরবে তা না। এক্ষেত্রে অ্যাসিলি চিকিৎসার জন্য যেটা প্রয়োজন, একটা মানুষের মানে স্যামন্টেনিয়াস, যদি বলি স্যামন্টেনিয়াস হোক অথবা একই সাথে সকল অঙ্গ ধরে ফেলেছে, তা কিন্তু না। এর চিকিৎসাটা ডিপেন্ড করে, যেটা একটু আগে বললাম, যে কারো রক্ত শূন্যতা যদি তৈরি হয় অ্যাসিডি থেকে, হিমোলাইটিক অ্যানিমিয়া বলি, সেটা ট্রিটমেন্ট আলাদা। কারো যদি বাতজনিত সমস্যাটা বেশি থাকে, গিটে গিটে ব্যথা, তার চিকিৎসা আলাদা। কারো যদি কিডনি আক্রান্ত হয়ে থাকে, দীর্ঘমেয়াদী কিডনি এফেক্ট হয়ে থাকে, তার চিকিৎসা আলাদা। এভাবে ব্রেনের, তারপর হার্টের বা ফুসফুস ইফেক্ট হওয়া প্রত্যেকটা অঙ্গভিত্তিক চিকিৎসাটা আছে। সুতরাং এখানে অ্যাসিডিক চিকিৎসা বলতে একটা অংশ হচ্ছে সামগ্রিক চিকিৎসা, 2 নম্বর হচ্ছে
কোন অঙ্গ বেশি আক্রান্ত হচ্ছে তার উপর চিকিৎসাটা। তো রেগুলার চিকিৎসা করলে দীর্ঘমেয়াদী ভালো থাকা এবং সুস্থ থাকা সম্ভব। যেটা আমি বলতেছিলাম যে এককালে অ্যাসিডি রোগ হলে 1950-এর দশকে 10 বছরের মাথায় 90% রোগী মারা যেতেন। আর এখন এই বিংশ শতাব্দীতে এসে বা একবিংশ শতাব্দীতে এসে এখন বলা হচ্ছে যে অ্যাসিডি রোগীরা 90% রোগীরাই, হ্যাঁ, স্বাভাবিক জীবনযাপন লাভ করতে পারে। পুরো বিষয়টা উল্টে গেছে, যে এককালে 90% রোগী মারা যেতেন, এখন 90% রোগীরাই ভালো থাকেন সেটা। আর একটা বিষয় প্রসঙ্গক্রমে আপনি বললেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা যে কমে যায়, সেটা ব্যাপারে একটু, হ্যাঁ, এটা ঠিক। অ্যাসিলি রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা নানা কারণে কমে আসে, সেটা কেন কমে এটা আলাদা ডিসকাশনের বিষয়। কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে নানা ধরনের ইনফেকশন হওয়ার ঝুঁকিটা থাকে। এই ইনফেকশন প্রতিরোধের জন্য ভ্যাকসিনেশনের পরামর্শটা আমরা দিয়ে থাকি। যে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, হেপাটাইটিস বি, এগুলো প্রতিরোধ রোগ চিকিৎসা আছে। এখন বর্তমানে অনেকগুলো রোগেরই ভ্যাকসিন আছে। সকল এসিলি রোগীদেরকে আমরা এই ভ্যাকসিনের আওতায় আনতে চাই এবং এই পরামর্শ দিই। স্যার অনেক ধন্যবাদ, খুব চমৎকার ভাবে আপনি স্যার বলছিলেন বিস্তারিত বিষয়গুলো। স্যার আমরা আপনার কাছে অনেকগুলো লক্ষণের ব্যাপারে জেনেছি। এই রোগটাকে নির্ণয় করতে আপনারা কি শুধুমাত্র স্যার লক্ষণগুলোর সাহায্যে নির্ণয় করেন, নাকি কোনো পরীক্ষা নিরীক্ষা বা ডায়াগনস্টিক টেস্টের প্রয়োজন পড়ে এটা নির্ণয় করার ক্ষেত্রে? হ্যাঁ, মানে লক্ষণ নিয়ে একজন রোগী চিকিৎসকের কাছে আসেন। চিকিৎসক তখন যদি সন্দেহ করেন যে অ্যাসিড হয়ে থাকছে, তাহলে সেক্ষেত্রে তার উপর ভিত্তি করে পরীক্ষা নিরীক্ষা বা টেস্ট উনি করতে দিবেন। তো এই স্যার টেস্ট করতে দিলে আমাদের যেটা লাগবে। জি, হ্যাঁ পরীক্ষা জি। নিরীক্ষা গুলো স্যার কি রকম এবং এগুলো কি আমাদের হ্যাঁ, দেশে সেটাই অ্যাভেলেবেল বলতেছি। কিনা? হ্যাঁ, সেটাই বলতেছি যে কিছু টেস্ট বা পরীক্ষা দিবেন। এই টেস্টগুলোর ব্যাপারে যেটা আছে, যে অধিকাংশ টেস্টই আমাদের দেশে হয়। এটা বলবো যে এসিএলই রোগের, আমি বলবো যে শতকরা 90% পরীক্ষায় আমাদের দেশে হয়। একটা হচ্ছে কিছু প্রাথমিক পরীক্ষা আছে, আর একটা হচ্ছে রোগীর লক্ষণ ভেদে সেটা আর কি। তো এসিএলই রোগের জন্য যেমন আমরা নর্মাল সিবিসি বা রক্তে হিমোগ্লোবিন বা কমপ্লিট রক্তের প্যারামিটার গুলো ভালো আছে কিনা এটা দেখা। ইউরিনারি সিম্পল একটা পরীক্ষা, যে ক্ষেত্রে প্রস্রাবে সাথে প্রোটিন যাচ্ছে কিনা, ব্লাড যাচ্ছে কিনা, কিডনি আক্রান্ত হওয়ার মাত্রাটা কেমন দেখতে পারি। এবং এএনএ একটা পরীক্ষা আছে, যেটা উপর ভিত্তি করে অ্যাসিড এটা প্রাথমিক সন্দেহটা হতে পারে। পরে বাকি লক্ষণ, ডিএনএ পরীক্ষা এবং অন্যান্য আরো কিছু পরীক্ষার উপর ভিত্তি করে রোগটা কনফার্ম বা 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 সম্পূর্ণভাবে শনাক্ত করা সম্ভব। জি স্যার, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট অনুষ্ঠানটি, এবং আমাদের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা এবং স্পন্সর করেছে আমাদেরকে টোফাসিট এবং উপাসিট। ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্পন্সর পার্টনারকে। আপনারা নিশ্চয়ই অনুষ্ঠানটি উপভোগ করছেন। আপনাদের যে সকল প্রাসঙ্গিক প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট বক্স উন্মুক্ত আছে আপনাদের প্রশ্নের জন্য। স্যার আমরা এই পর্যায়ে আমাদের দর্শকদের কয়েকটি প্রশ্ন আমরা নিতে চাইবো। আমাদের একজন দর্শক আছেন মোহাম্মদ হামিদ, তিনি প্রশ্ন করেছেন যে স্যার, এই রোগটি যদি চিকিৎসা না করা হয় তাহলে এটার পরবর্তীতে কি জটিলতা তৈরি হতে পারে? হ্যাঁ, যে অত্যন্ত ধন্যবাদ এই প্রশ্ন প্রশ্ন সুন্দর একটা প্রশ্নের জন্য। একটা হচ্ছে যে চিকিৎসা যদি না করা হয় তাহলে অবশ্যই নানা ধরনের জটিলতা হতে পারে। যখন হচ্ছে যদি চিকিৎসা না করা হয় তাহলে যেটা বললাম যে অঙ্গহানি হওয়ার ঝুঁকিটা বেশি। যখন একটা মানুষের কিডনি এফেক্ট হয়েছে, দেখা যাচ্ছে কি অ্যাসিড রোগীর চিকিৎসা বেশিরভাগ রোগীদেরই কোনো না কোনো মাত্রায় কিডনি চাপে রোগী আক্রান্ত যাবেন, এবং সে থেকে একটা মানুষের মৃত্যু হতে পারে। তো যদি সঠিকভাবে সঠিক সময় চিকিৎসা না হয় তাহলে রোগীর অকাল মৃত্যু হওয়ার ঝুঁকিটা অনেক অনেক গুণ বেড়ে যায়। একটা মানুষের হার্ট নানা ফর্মে এফেক্ট হতে পারে। এটা যদি চিকিৎসা না করা হয় তাহলে দেখা যাচ্ছে কি এ মানুষটা হার্ট ফেলিউর, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মানুষটা অকাল মৃত্যু হতে পারে। স্যার অনেক ধন্যবাদ। স্যার আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আহ, জি জি, শুনতে পাচ্ছি জি।
স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আরেকটি প্রশ্ন নিতে চাইবো আমরা। আমাদের একজন দর্শক আছে নীলোফার ইয়াসমিন, তিনি জানতে চেয়েছেন যে তার নানির এসিলি রোগ ছিল। ওনার প্রশ্ন হচ্ছে, স্যার এটা কি বংশানুক্রমিক ভাবে এই রোগটি স্থানান্তরিত হতে পারে কিনা, এবং ওনার কি হওয়ার সম্ভাবনা আছে কিনা? ওনার বয়স হচ্ছে 26 বছর। উম, জি, ধন্যবাদ। এটা একটা অত্যন্ত সুন্দর প্রশ্ন যে এসিডি রোগী, মানে এটা যেহেতু একটা জেনেটিক ডিজিজ, সেই হিসেবে আমরা বলবো যে এই রোগের ক্ষেত্রে এই রোগটা পরবর্তী প্রজন্মের মধ্যে আহ, মানে বিস্তৃতি লাভ করার ঝুঁকি বা সম্ভাবনা আছে। তার মানে এই না যে এই বংশের সবার ক্ষেত্রেই যে অ্যাচিলি হবে, বিষয়টা কিন্তু তা না। হ্যাঁ, এটা বলবো যে অন্যান্য 8-10 জন পরিবারের সদস্য থেকে যে পরিবারে অ্যাচিলি আছে, সেই পরিবারের পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে এই ঝুঁকিটা কিছুটা বেড়ে যায়, সেটা বেড়ে যেতে পারে। এখন বেড়ে গেলে কি করে? একটা হচ্ছে বেড়ে গেলে বিষয়টা হচ্ছে যে আমি এই জন্য অ্যাসিডিক চিকিৎসা করব এখন থেকে, বিষয়টা তা না। বিষয়টা যে সবার যে হবে তা কিন্তু না, ঝুঁকি কিছুটা বেশি। সেটার জন্য আমাদের লক্ষণের ব্যাপারে খেয়াল রাখা উচিত, যেটা আমি প্রোগ্রামের শুরুতেও বলেছি যে জয়েন্টে ব্যথা, গিটে ব্যথা, জ্বর আসা, তারপর ওজন কমে যাওয়া, প্লাস যেটা বললাম কিডনি, ফুসফুস বা হার্ট, এই ধরনের আদা কোনো লক্ষণ ডেভেলপ হচ্ছে কিনা। যদি ওইসবের বিষয়ে কোনো লক্ষণ থাকে, তাহলে শীঘ্রই চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগ নির্ধারণের জন্য প্রয়োজনীয় ভূমিকা রাখা। আবার এসিডি হয়েছে, পরিবারের অন্য সদস্য এসিডি না হয় অন্য বাতরোগও হতে পারে, এটাও আমরা পেয়েছি। পরিবারে এক সদস্যের এসিডি আছে, আরেক সদস্যের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, আরেক সদস্যের দেখা গেলো প্রাইমারি শোকিং সিনড্রোম আছে। তো সবাই যে এসিডি হবে বিষয়টা কিন্তু তা না, অন্যান্য বাত জাতীয় রোগও হতে পারে। তো সুতরাং এক্ষেত্রে এই ধরনের রোগগুলো, অটোইমিউন কন্ডিশন গুলো পরিবারে একজনের সদস্য থাকলে অন্য কোনো ফর্মে আদার একটা অন্য একটা অটোইমিউন ডিজিজ বা এই ধরনের বাতজাতীয় রোগ হওয়ার সম্ভাবনাটা কিছুটা বেড়ে যায়। জি স্যার। স্যার, অনেক ধন্যবাদ। দর্শকের প্রশ্নের সাথে মিলিয়ে আমি স্যার একটি প্রশ্ন করতে চাইবো এই পর্যায়ে, যে উনি জানতে চেয়েছিলেন যে এটা যেহেতু বংশানুক্রমিক ভাবে এটা ছড়ায় কিনা। স্যার, আপনি তো খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন, প্রশ্নটার উত্তর দিলেন। এই পর্যায়ে স্যার প্রশ্ন হচ্ছে, এই রোগটা যদি বংশানুক্রমিক ভাবে ছড়ায়, এবং আপনি অটো ইমিউন একটা শব্দ ব্যবহার করেছেন, এই বিষয়টা আসলে কি? এবং হুম, আহ হুম। এর বংশানুক্রমিক কারণ ছাড়া আর কি কারণ থাকতে পারে এই রোগটি হওয়ার? মানে স্যার, কারা ঝুঁকিতে আছেন? হ্যাঁ, মানে আরো কিছু কারণ যেমন আছে, যেটা এক নম্বর হচ্ছে তার সঠিক কারণটা এখনো সম্পূর্ণরূপে, আমি বলবো established বা প্রতিষ্ঠিত সবকিছু মানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে, কিছু জেনেটিক ফ্যাক্টরস আছে, তারপর হচ্ছে কিছু হরমোনাল বিষয় আছে, যেমন যেটা বললাম যে মেয়েদের ইস্ট্রোজেন হরমোনের কিছু ভূমিকা এখানে। তো এখানে নানামুখী বিষয় আছে, কেউ কেউ বলেন, আবার কেউ কেউ সন্দেহ করেন কোনো একটা ইনফেকশন হওয়ার পরে এই ঝুঁকিগুলো বেড়ে যায়। তো এরকম নানামুখী ফ্যাক্টর এক্ষেত্রে জড়িত আছে। তো সুতরাং এই জড়িত থাকার ফলে আমরা যেটা বলি যে শরীরে আভ্যন্তরীণ কিছু পরিবর্তন আসে, যেটা আমরা বলি, যেটা আপনি প্রশ্ন করেন যে অটোইমিউনিটি। অটোইমিউনিটি বলতে কি বোঝায় সেটা, অটোইমিউনিটি বলতে বোঝাচ্ছে যে আমাদের শরীরে রোগ প্রতিরোধের জন্য বেশ কিছু কোষ আছে, যে এই কোষগুলো কাজই হচ্ছে আমাদের শরীরের বিরুদ্ধে, আহ, আমাদের শরীরে যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন করার চেষ্টা করে, ভাইরাস বা ব্যাকটেরিয়া, আমাদের রোগ প্রতিরোধে বেশ কিছু কোষ আছে, যে কোষগুলো যেমন লিম্ফোসাইট আছে, থেকে শুরু করে টি সেল, বি সেল আছে। তো এরকম নানা ধরনের কোষ আছে যারা এই ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবডি বা প্রতিরোধের কিছু কোষ তৈরি করে, যেটাকে আমরা বলি অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডি গুলো কাজ হচ্ছে এই রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে জীবাণুকে দুর্বল বা ঘায়েল করে ফেলা। এই যখন দুর্বল হয়ে যায়, তখন আমরা আবার মোটামুটি সুস্থ হয়ে উঠি। কিন্তু এই রোগ প্রতিরোধের কোষগুলো মাঝে মাঝে ভুল করে আমাদের বাইরের জীবনের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি তারা শরীরের বিভিন্ন জয়েন্ট বা অঙ্গের বিরুদ্ধে লড়াই করে। তারা মনে করে যে এই জয়েন্ট বা শরীরের এই অঙ্গটা তার বাইরের শত্রু। তখন ওই অঙ্গটা আক্রান্ত হয়ে যায়, তার লক্ষণগুলো দেখা দেয়। এটাকে বলা হয় অটো ইমিউনিটি। যে ইমিউন সিস্টেম বাইরের শত্রুর বিরুদ্ধে লড়াই করার কথা, সেই ইমিউন সিস্টেম
নিজের শরীরের ঘরের মানুষের বিরুদ্ধে লড়াই করতেছে। দ্যাটস ওয়াই অটো ভাবে এটা তৈরি হচ্ছে দেখে এই জন্য এটাকে বলা হচ্ছে অটো ইমিউনিটি। যার ক্ষেত্রে স্যার, যে অঙ্গের বিরুদ্ধে এই ইমিউন সেলগুলো কাজ করবে তার সেই লক্ষণগুলো দেখা দিবে। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। দর্শক, আপনারা দেখছেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট, আর এর 88তম পর্ব, এবং অনুষ্ঠানটি অর্গানাইজ করেছে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি। সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছে ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টোফাসিট এবং উপাসিট। আমাদের এই আয়োজনের সহযোগী সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, এবং আপনাদের আরো অনেক প্রশ্ন আমরা ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে স্যার আরো কিছু প্রশ্ন নিতে চাইবো দর্শকদের। আমাদের একজন দর্শক মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম, তিনি জানতে চেয়েছেন, স্যার এই রোগটা কি ছোঁয়াচে? না, এটা ছড়াচ্ছে না। এটা মানে জি স্যার। ছোঁয়াচের সাথে কোনো সম্পর্ক নাই। স্যার, আপনি টিকার ব্যাপারে বলেছিলেন, এই ব্যাপারে আমাদের দর্শকদের কয়েকজন দর্শকেরই প্রশ্ন আছে এই বিষয়টি নিয়ে, যে স্যার টিকাগুলো কখন নিতে হবে এবং এগুলো না নিলে কি অসুবিধা, এবং কতগুলো ডোজ নিতে হয় টিকার? আচ্ছা, না, এটা খুবই একটা প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তরটা একই সাথে কিছুটা ঝামেলাপূর্ণ, কারণ এক এক টিকার ডোজ ভিন্ন। তবে আমি যদি জি। সামগ্রিকভাবে বলে থাকি যে একটা হচ্ছে অ্যাসিডি রোগ শনাক্ত হওয়ার সাথে সাথেই টিকাগুলো নিয়ে ফেলা উচিত যত দ্রুত সম্ভব। এখন যদি কেউ টিকা আগে থেকে না নিয়ে থাকেন কিন্তু তার চিকিৎসা চলমান, তিনি কি নিবেন না? তিনিও নিবেন। কিন্তু নিয়ম হচ্ছে যে শুরুতে যত আর্লি চিকিৎসা শুরু করা যায় মানে ভ্যাকসিন গুলো দিয়ে ফেলা যায় তত ভালো। দুই নম্বর হচ্ছে আমি কি কি ভ্যাকসিন দিব এবং কি ডোজ হবে সেটা হচ্ছে প্রশ্ন আসছে। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এটা ফ্লু ভাইরাস বলা হয় বা ইনফ্লুয়েঞ্জা। এটা আমরা জানি যে প্রতি বছর এই যে সাধারণ জ্বর, কাশি, একটু গলা ব্যথা হয়, এবং এটার কমন কারণ হচ্ছে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস জনিত ইনফেকশন। তো এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিরুদ্ধে টিকা নেওয়া, এটা প্রতি বছরই নেওয়া লাগবে, এবং যতদিন রোগী বেঁচে থাকবেন ততদিন নেওয়া। এবং আমি বলবো যে শুধু অ্যাসিডই না, প্রত্যেক চিকিৎসকের এবং প্রত্যেক সাধারণ মানুষেরও থাকতে সুযোগ থাকলে এটা নিয়ে নেওয়া উচিত। আমেরিকাতে সবাইকে এটা দেওয়া হয়। জি। দুই নম্বর হচ্ছে নিউমোনিয়া প্রতিরোধের ভ্যাকসিন আছে। এর ব্যাপারে দুইটা ভ্যাকসিন আছে। একটা হচ্ছে প্রেভনার 13, যেটা আহ এক ধরনের ভ্যাকসিন, যে ভ্যাকসিনটা জীবনে একবারই নেওয়া লাগবে, দ্বিতীয় কোন ডোজ। আরেকটা নিউমোনিয়া ভ্যাকসিন আছে যেটাকে বলা হয় নিউমো 23 বা নিউমোভ্যাক্স 20। হ্যাঁ, একটা পিসিভি একটা পিপিএসপি বলা হয়। যাকে ওই জটিল বিষয় না গিয়ে আমি যদি বলি, এটা হচ্ছে এখন একটা দেওয়া, যেটা নিউমো 23 বা নিউমোভ্যাক্স 23। তারপর প্রথম ডোজ দেওয়ার 5 বছর পর একটা ডোজ, আর বয়স 65 হলে আরেকটা ডোজ। আর 3 নম্বর হচ্ছে হ্যাপাটাইটিস বি এর বিরুদ্ধে ভ্যাকসিন নেওয়া। হ্যাপাটাইটিস বি এর বিরুদ্ধে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আমরা সাধারণভাবে বলি তিনটা ডোজ। শূন্য প্রথম একটা ডোজ, তার 1 মাস পরে দ্বিতীয় ডোজ, এবং তার 3 মাস পরে, সরি 6 মাস পরে একটা ডোজ। এবং এসিডি রোগীদের বাড়তি একটা ডোজ দিলে ভালো হয়, সেটা হচ্ছে 1 বছর পরে আরেকটা ডোজ দিলে ভালো হয়। সেটা এই গেল এই এই আর কি ভ্যাকসিন। আর আরেকটা বাড়তি ভ্যাকসিন যেহেতু মেয়েদের বেশি হয়, যেটা বলা হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাস ভ্যাকসিন, যেটা হচ্ছে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের জন্য বা জরায়ু ক্যান্সার প্রতিরোধের জন্য ভ্যাকসিনটা যথেষ্ট কার্যকর বলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। এই ভ্যাকসিনটাও এসিডি রোগীদের সবাইকে যদি 25 বছর হয়ে থাকে 25 বছরের মধ্যে নিয়ে নেওয়া উচিত। ক্ষত বিশেষে 40 বছর পর্যন্ত দেওয়া যেতে পারে। স্যার, অনেক ধন্যবাদ। খুব চমৎকার ভাবে আপনি বিস্তারিত ভাবে টিকার বিষয়ে বললেন, এবং দর্শক আপনাকেও ধন্যবাদ চমৎকার একটি প্রাসঙ্গিক প্রশ্ন করবার জন্য। আপনারা দেখছেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট, আয়োজনে আছে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি। অনুষ্ঠানটির 88তম পর্বে আমরা আজকে কথা বলছি সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস রোগটির নির্ণয় এবং চিকিৎসা এই বিষয়টি নিয়ে, এবং কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ সোহাইব মোমেন মজুমদার স্যার। স্যারের পরিচয় আমরা আগেও দিয়েছি, এবং স্যার বর্তমানে কর্মরত আছেন ডিপার্টমেন্ট অফ রিউমাটোলজিতে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং অনুষ্ঠানটি সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছে ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টোফাসিট এবং ওপাসিট। আমাদের প্রাসঙ্গিক বিষয়ে আমরা অনেক আলোচনা করছি, আপনারা যারা সাথে আছেন ধন্যবাদ জানাচ্ছি। এবং এই পর্যায়ে স্যারের কাছে প্রশ্ন রাখতে চাইবো যে স্যার, আমরা এই রোগটার ব্যাপারে অনেকটা ধারণা পেলাম আপনার কাছ থেকে। এখন চিকিৎসা পদ্ধতিটা কি এই রোগের, এবং কিভাবে চিকিৎসা করে এটা থেকে আহ, এটা কি সুস্থ থাকা যায় কিনা চিকিৎসা নেওয়ার মাধ্যমে, এ ব্যাপারে স্যার আপনার কাছ থেকে বিস্তারিত শুনতে চাইবো। হুম,
জি। হ্যাঁ, চিকিৎসার ব্যাপারটা হচ্ছে কি, চিকিৎসাটা আসলে আহ মানে নির্ভর করে, যেটা একটু আগে বলেছিলাম যে রোগীর কি ধরনের লক্ষণ আছে সেটার উপর ভিত্তি করে। হ্যাঁ, তবে জি। কিছু আছে সাধারণ এবং সার্বজনীন চিকিৎসা। যেমন এই যে একটু আগে যে ভ্যাকসিনের কথা বললাম, সকল এসিডি রোগীকে ভ্যাকসিনের আওতামুক্ত করা উচিত। নাম্বার 2, 2 নম্বর হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন নামক একটা ওষুধ আছে, যেটা বাজারে রিকোনিল, তারপর হচ্ছে এবং আরো কিছু ব্র্যান্ডের আছে, যে ওষুধটা আমরা জানি যে হাইড্রোক্সিক্লোরোকুইন এসিডি রোগের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ, যে ওষুধের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই, এবং এটা দীর্ঘমেয়াদী সেবন করা যায়। এবং আমরা বলি যে অ্যাসিডি রোগীদের অন্তত দীর্ঘমেয়াদী এই ওষুধটা সেবন করা, বা চলে সব সব সময়ই যে ওষুধটা চলমান থাকবে। যদি একটা ওষুধ বলা হয় অ্যাসিডির জন্য, এই হাইড্রোক্সিক্লোরোকুইন বা রিকুনিল জাতীয় ওষুধটাই চলমান থাকবে। আর বাকি বিষয়গুলো হচ্ছে রোগীর সিস্টেম বা লক্ষণের উপরে। যেমন কারো যদি বাতের প্রকোপটা বেশি থাকে, মানে জয়েন্টে ব্যথা, মাসেলে ব্যথা বা এগুলো থাকে, তাহলে উনি ব্যথানাশক ওষুধ খেতে পারেন। এবং তাতেও কাজ না হয়, তাহলে কিছু বাত নিয়ন্ত্রণের ওষুধ আছে, আলাদা দিয়ে যেতে পারেন। এবং রোগীর লক্ষণ ভেদে কিছু কিছু ক্ষেত্রে কর্টিকোস্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া যেতে পারে। সেটা এটা হচ্ছে ডিপেন্ড করে রোগীর সিভিয়ারিটি। আমরা অ্যাসিডি রোগকে কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে মাইল্ড বা মৃদু অ্যাসিডি, 2 নম্বর হচ্ছে মডারেট অ্যাসিডি বা মধ্যম অ্যাসিডি, আর একটা হচ্ছে সিভিয়ার অ্যাসিডি, যাদের গুরুতর লক্ষণ নিয়ে আসেন। তো যাদের মধ্যমানের অ্যাসিডি এবং গুরুতর অ্যাসিডি, মডারেট এবং সিভিয়ার অ্যাসিডি, তাদের ক্ষেত্রে অ্যাসিডির চিকিৎসাটা একটু লক্ষণ অনুযায়ী একটু দৃঢ় এবং একটু কঠিন ভাবেই আগাতে হয়। সেসব ক্ষেত্রে কর্টিকোস্টেরয়েড জাতীয় ওষুধের মাত্রাটাও একটু বেশি হবে সেটা। এবং একই সাথে সেটা রোগের লক্ষণ এবং ধরন এবং অঙ্গহানি হওয়ার ঝুঁকির উপর ভিত্তি করে সেক্ষেত্রে আমাদের আমরা বলি ইমিউনোসাপ্রেসিভ বা কিছু কড়া ওষুধ দেওয়ার প্রয়োজন আছে। সুতরাং যে ক্ষেত্রে লক্ষণ কঠিন, সেক্ষেত্রে কড়া ওষুধ দিয়েও চিকিৎসা করা লাগবে। তো চিকিৎসা করার ফলটা কি? চিকিৎসা করলে দেখা যাচ্ছে কি যে যাদের গুরুতর রক্তশূন্যতা হচ্ছে, ব্রেনের সমস্যা হচ্ছে, বা কিডনি এফেক্ট হয়েছে, তখন দেখা যাবে কি এই রোগগুলো ইনশাল্লাহ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে সেটা, এবং রোগী সুস্থ এবং ভালো থাকা সম্ভব। এবং আমাদের অনেক রোগী আছেন যারা সঠিক সময় সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করার ফলে শুধুমাত্র রিকুনিল বা হাইড্রোক্সিক্লোরোকুইন জাতীয় ওষুধ খেয়েই উনি বছর পর বছর ভালো এবং সুস্থ হয়। সুতরাং এই রোগের সুন্দর চিকিৎসা আছে, এবং চিকিৎসা গ্রহণের ফলে ভালো থাকা সম্ভব। স্যার অনেক ধন্যবাদ। আমরা স্যার চিকিৎসা পদ্ধতির ব্যাপারে আপনার কাছে শুনলাম যে এটা দীর্ঘমেয়াদী একটি চিকিৎসার নেওয়ার মতন রোগ। স্যার এই দীর্ঘমেয়াদী চিকিৎসা কি স্যার ব্যয়বহুল কিনা, এবং এটা আমাদের দেশে কতটুকু অ্যাভেলেবেল, এ ব্যাপারে স্যার আপনার কাছে জানতে চাইবো। হ্যাঁ, এখন এই চিকিৎসা পদ্ধতি তো যেটা বললাম যে এসিলি রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি আম, আমাদের এসিলি রোগের জন্য একটা বড় আশার আলো, যেটা এসিলি রোগীদের যেটা সুস্থ থাকার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং এই চিকিৎসা পদ্ধতির অনেকগুলো সুযোগ বা অপশন আছে, যেটা একটু আগে বলেছিলাম, অঙ্গ এবং লক্ষণ ভেদে। এবং তার অধিকাংশ ঔষধই আমাদের দেশে পাওয়া যায়, এবং তার চিকিৎসাও আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে সম্ভব। হ্যাঁ, হয়তো কিছু অল্প কিছু ওষুধ আছে যেটা হয়তো আমাদের দেশে নাই, যেটা অত্যন্ত ব্যয়বহুল, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশেও সেটা নাই সেটা। তো হয়তো ইন কোর্স অফ টাইম সেটা আসবে, কিন্তু এসিডির আধুনিক চিকিৎসা পদ্ধতি বলতে যা বোঝায়, তার আমি বলবো যে 85 ভাগ থেকে 90 ভাগ অংশই আমাদের দেশে পাওয়া যায়, এবং তার সুন্দর চিকিৎসা হচ্ছে। এবং আহ সেক্ষেত্রে সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা করার ফলে ভালোভাবে রুগীরা, আমাদের অ্যাসিডি রুগীরা ভালো সুফলও পাচ্ছেন সেটা। সুতরাং আমি বলবো যে অ্যাসিডি রোগের চিকিৎসার জন্য আমাদের দেশেই সঠিকভাবে সুন্দরভাবে ভালোভাবে চিকিৎসা করার সুযোগ আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা খুব প্রাঞ্জল এবং সহজবোধ্য আলোচনা শুনলাম আপনার কাছ থেকে। আমরা একদম স্যার অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমাদের দর্শকদের জন্য স্যার আপনার যদি কোনো মেসেজ থাকে বা টেক হোম মেসেজ, যেটা আমরা বলবো এই পর্যায়ে স্যার হুম। আপনার কাছে সেটা জানতে চাইবো। আচ্ছা, জি। অ্যাসিলি রোগটা নিয়ে কিছু যদি টেক হোম মেসেজ বলা হয়, অ্যাসিলি রোগটা এককালে প্রাণঘাতী রোগ হিসেবে মনে করা হলেও এখন সেরকম নয়।
2 নম্বর হচ্ছে অ্যাসিডি রোগের যখনই লক্ষণ এরকম দেখা দিবে, যেমন দীর্ঘমেয়াদী জ্বর, জয়েন্টে ব্যথা, শরীরে র্যাশ হওয়া, রোদে গেলে মানে অসহ্য বা র্যাশটা বেড়ে যাওয়া বা ইচিং হওয়া বা এই ধরনের কোনো লক্ষণ যদি দেখা দেয়, অথবা কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, প্রোটিন লস হচ্ছে, প্রস্রাবের মাধ্যমে শরীর ফুলে যাচ্ছে, এরকম বেশ কিছু লক্ষণ যদি থাকে, তাহলে অ্যাসিডি ব্যাপারে আমাদের সচেতন বা সতর্ক হওয়া দরকার। 3 নম্বর বিষয় হচ্ছে অ্যাসিডির চিকিৎসা আছে এবং সঠিকভাবে চিকিৎসা করলে তা সুস্থ থাকা সম্ভব, এবং তার চিকিৎসাটা নিয়মিতভাবে ফলো আপ করা দরকার, এবং এই ফলো আপ করাটা রেগুলার যারা ফলো আপ করবেন, চিকিৎসাটা রেগুলার যারা গ্রহণ করবেন, ভালো থাকা সম্ভব। আর 4 নম্বর হচ্ছে যে অ্যাসিডি রোগের চিকিৎসা, অধিকাংশ চিকিৎসাই আমাদের দেশে সম্ভব। এবং 5 নম্বর হচ্ছে অ্যাসিডি রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু কমে যায়, যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করেছিলাম, যে সকল অ্যাসিডি রোগী যথাযথ নিয়মে আমাদের ভ্যাকসিন বা টিকার আওতায় নিয়ে আসতে হবে। তো অ্যাসিডি রোগের সঠিক সময়ে তার চিকিৎসা গ্রহণ, সুস্থ থাকুন, ভালো। স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনার এত ব্যস্ত সময় থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করেছেন, এবং খুব সহজভাবে খুব সুন্দর করে এই জটিল রোগটা নিয়ে আপনি স্যার কথা বলেছেন। নিশ্চয়ই আমাদের দর্শকরা উপকৃত হয়েছে। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, স্যার। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ রাজ টিভিকে। স্যার, অসংখ্য ধন্যবাদ আবারও, এবং দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। যারা শেয়ার করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা, এবং অবশ্যই কৃতজ্ঞতা আমাদের অর্গানাইজার আর বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি, সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, এবং আমাদের স্পন্সর টোফাসিট এবং উপাসিটকে। এবং দর্শক, আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন আমাদের এই আয়োজন থেকে, সেটাই আমাদের সার্থকতা, কারণ আমাদের রাজ টিভির সকল আয়োজন কিন্তু আপনাদেরকে ঘিরেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবসময় রাজ টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.